বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন একজন চিকিৎসক এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা। চিকিৎসকদের যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত, সেটিরও অন্যতম একজন সংগঠক নেতা ডক্টর মোহাম্মদ আজম খান। আর আমার ডানে রয়েছেন 20 দলীয় ঐক্যজোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাদাত হোসেন সেলিম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মোহাম্মদ আজম খান, গোটা বাংলাদেশের সকল কিছুর একচ্ছত্র অধিপতি এখন আপনারা, সকল প্রতিষ্ঠান আপনাদের নিয়ন্ত্রণে। ভোটের যে হিসেব নির্বাচন কমিশন দিয়েছে বা আপনারা বলছেন, তাতে গোটা বাংলাদেশে এখন আপনাদের নিয়ন্ত্রণে। সো এই যে শক্তির যে ভার, সে ভার বইবার মতো ক্ষমতা কতখানি আছে আপনাদের? ধন্যবাদ জিলুর ভাই। এই মহান ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে, সালাম রফিক বরকত সহকারে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং চ্যানেল আয়ের অগণিত দর্শক শ্রোতা দেশে বিদেশে সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি শুরু করছি। ধন্যবাদ জিলুর ভাই। অ্যাকচুয়ালি আপনি দেখেছেন যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের ঘাড়ে এখন অনেক জনগণ আমাদের মাথার উপর অনেক বোঝা চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। অ্যাকচুয়ালি জিলুর ভাই দেখতে পাবেন যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পরিস্থিতির কারণেই আজকে এই বাংলার জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিরঙ্কুশ ম্যান্ডেট দিয়েছে। এখন আমাদের দুঃখ হয় যে গণতান্ত্রিক চর্চা করতে গেলে একটা সুন্দর এবং সুষ্ঠু বুদ্ধিসম্পন্ন একটা বিরোধী দল দরকার। হ্যাঁ, সেটা আমাদের সবার জন্যই মঙ্গলজনক। কিন্তু আপনি দেখতে পাবেন গত 10 বছরে বিএনপি জামাতের যে কর্মকাণ্ড এবং সর্বোপরি আপনার এই ঐক্যফ্রন্ট যেটা করলো, সেখানেও যে টালমাটাল অবস্থা, এই 111 কুশলীদের সহকারে, এই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে এবং তারা সুনির্দিষ্ট কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য দিতে পারেনি। আপনি দেখবেন ঐক্যফ্রন্ট তারা গঠন করলো, কিন্তু তাদের যে নেতা কে হবে তারা সেটা ধোঁয়াশার মধ্যে রাখলো। এরপরে কি হলো, নির্বাচনে এসে যখন নাকি আপনার জনগণ বুঝতে পারবেন না যে আমরা যাকে ভোট দিব, যাদেরকে ভোট দিব তাদের আমাদের নেতা কে হবে, সেটা কি বিদেশে যে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি হবে, নাকি বর্তমানে দেশে যে কারাগারে আছে সে হবে, নাকি ঐক্যফ্রন্টের নেতা হবে, সেটা কোনো কিছুই ক্লিয়ার করলো না। নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখতে পাবেন যে নির্বাচনে এসে আমরা খুব অবাক হয়ে গেলাম। আমরা যখন একদম বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা যখন মাঠে জনগণের কাছে যাওয়া শুরু করলাম এবং তাদের যেই কর্মকাণ্ড এবং তাদের যে নির্বাচনী, হ্যাঁ অনেক রকম হয়তো সাদত ভাই আছেন, অনেক কথাই বলবেন, কিন্তু আমরা কিন্তু কাউকে মাঠে দেখতে পাইনি। আপনি এরকম ঘটনাও ঘটেছে যে নির্বাচনী মাঠে যে স্বয়ং ক্যান্ডিডেট সে নিজে যাচ্ছেই না, এরকম কনস্টিটিউশন আছে যেখানে একবারও যায়ই নাই। নাম্বার 1। নাম্বার 2, অনেক বড় বড় নেতারা নিজেদের ভোট দিতে যায় না। তাহলে কেন জনগণ তাদেরকে ভোট দিবে, সেটা একটা ব্যাপার। কারণ এই নির্বাচন সবসময় এই জনগণকে ভোট কেন্দ্রে আনতে হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে উৎসাহিত করে ভোট কেন্দ্রে এসে তাদের অরিজিনাল ম্যান্ডেটটা দিতে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে বিরোধী পক্ষ আছে তাদের যে কর্মকাণ্ড, সেটার মধ্যে আসলে আমরা ঠিক বুঝতে পারিনি যে আমরা যখন ভাবছিলাম যে আমাদের একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবে, কিন্তু সেটার কোনো লক্ষণ আমরা দেখিনি। তারপরে আমি আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই। আমি ঠিক নির্বাচনের আগে আপনার মাধ্যমে এই তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাদের জানিয়েছিলাম একটা কথা, যে আপনি দেখেন 91 থেকে নির্বাচন যতগুলো হয়েছে, 91 নির্বাচনে আপনার এই সরকার দলীয় যারা সরকার গঠন করেছে বিএনপিরা, তখন তাদের যে পার্সেন্টেজ ভোটের এবং আওয়ামী লীগের পার্সেন্টেজ খুব একটা ডিফার করেনি, একেবারে খুবই নগণ্য। এবং তারপরে 96-এর কিছু অংশ ডিফারেন্স হয়েছে। এরপরে আবার 2001-এও দেখা গেছে যে প্রায় সমান পার্সেন্টেজ ভোট পেয়ে আওয়ামী লীগ পরাজিত হয়েছে অনেক বেশি আসনে, এবং 2008-এ ভোটের ডিফারেন্সটা অনেকখানি বেশি হয়ে গেছে। কিন্তু আপনি লক্ষ্য করতে হবে 2018 সালে যখন নির্বাচন এসেছে, আমি বলেছি আগেও যে 2.5 কোটির মতো যেই নতুন ভোটার এবং তারা
এই উন্নত তথ্য প্রবাহের কারণে এবং সঠিক ইতিহাস জানার কারণে আমি বলে গিয়েছিলাম আপনার এই চ্যানেলে যে এই 2.5 কোটির 90% কম করে হলেও 90% আমাদের আওয়ামী লীগ তথা নৌকায় ভোট দিবে এবং তার প্রতিফলনটাই ঘটেছে। কারণ হলো এই 2.5 কোটি ভোটার এই ফ্যাক্টর যখন নাকি আপনার ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে সবই এখন আপনাদের তো না সবই আমাদের হবে। আমরা কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই না আমি বলছি যে মানে সেক্ষেত্রে তো ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার আর কেউ থাকলো না, কোনো প্রতিপক্ষ নেই, আমাদের নেত্রী কিন্তু আহ্বান জানিয়েছে, প্রতিষ্ঠানও সব আপনার নিয়ন্ত্রণে, চেকস এন্ড ব্যালেন্সের কিছু নেই। এটা আপনি দেখতে পাবেন যে আমাদের নেত্রী কিন্তু জানিয়েছে তারা যদি সংখ্যায় কমও হয় তাদের যৌক্তিক যে দাবিগুলো তারা যদি সংসদে আসে আমরা মেনে নেব। ইভেন যারা সংসদে নাই হ্যাঁ তাদেরও যদি কোনো যৌক্তিক দাবি দেওয়া থাকে আমরা অবশ্যই মেনে নেব। কিন্তু সেই যৌক্তিক দাবি দেওয়া না করে যদি মানে অন্য চোরাগুপ্তা পথে সবসময় যদি চিন্তা ধারণা করে যে আমরা অন্য চোরাগুপ্তা পথে ক্ষমতায় যাব তাহলে বাংলাদেশের জনগণ এখন আর এই 2019 সালে এসে সেটা সম্ভব না। আমি যেটা বলছিলাম যে এই নতুন প্রজন্মের ভোটার সহকারে সমস্ত ভোট সহকারেই অ্যাকচুয়ালি এবং বিএনপি জামাত সহকারে ঐক্যফ্রন্টের এদের কেউই মাঠে না থাকাতে আমাদের জনগণ একদম একচাটিয়া ম্যান্ডেট দিয়েছে। এখন অনেক কোশ্চেন হয়তো করবে কিন্তু আমি এখন পর্যন্ত আজকে 1 মাস হয়ে গেছে আপনার সংসদ অধিবেশন বসেছে, এর মধ্যে কিন্তু ঐক্যফ্রন্ট বা বিএনপি তারা যে প্রত্যাখ্যান করে বলেছে যে আমরা যুক্তি প্রমাণ দেব, তারা কিন্তু প্রমাণ দেখাতে পারে না। কারণ এরকম কোনো লোক নাই ভোট কেন্দ্রে যে তার ভোটটা সে দিতে পারেনি, সবাই ভোট কেন্দ্রে গিয়েছে। আর একটা ব্যাপার হলো যে নির্বাচনে ছোটখাটো ভুল ত্রুটি আপনার সেটা থাকবেই, হ্যাঁ ছোটখাটো ভুল ত্রুটি অথবা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটা হলো আমরা এখনো সেই পর্যায়ে গণতান্ত্রিক অবস্থানে পৌঁছাতে পারিনি। তবে আমি শিওর যে আমাদের যে নেত্রী আছেন, আমাদের যে নেতা আছেন এবং রাষ্ট্রনায়ক যিনি আছেন উনি সেই ফজরের নামাজ থেকে নামাজ পড়া শুরু করে এই দেশের কাজ শুরু করেন এবং দিনে 4-5 ঘন্টার বেশি ঘুমান না। আপনি দেখেন আপনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কোথায় হবে? একজন নেত্রী 5:30 থেকে 4-5 ঘন্টা ঘুমিয়ে কাজ করেন আর একজন উঠেন 2:30-3টায়। তাহলে সেখানে আপনার এই বিরোধী অবস্থান বা এই যে নেতৃত্বের যে মাঠে যে মানে প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতা আসবো আবার আপনার কাছে। সাদাত হোসেন সেলিম, বিপর্যয়ের যে চাপ, সেই চাপ আসলে কিভাবে মোকাবেলা করবেন? বিএনপি 20 দলীয় জোট, ঐক্যফ্রন্ট, মনে হচ্ছে যে আপনাদের উপর যে একটা সুনামি বয়ে গেছে, তো না এখানে এটি কাটিয়ে উঠবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের উপর দিয়ে কোনো সুনামি বয়ে যায় নাই, বাংলাদেশের জনগণের উপর দিয়ে একটা সুনামি বয়ে গেছে। আর এই বিপর্যয় কাটানোর জন্য আমাদের কোনো কিছু করার দরকার নাই। আমাদের আওয়ামী লীগের বন্ধুরা যেভাবে তাদের আত্মপক্ষ সমর্থন করছেন, আত্মপক্ষ সমর্থন করতে গিয়েই কিন্তু তারা আপনার আমাদের আর কিছু বলতে হচ্ছে না, ওনাদের আত্মপক্ষ সমর্থনের যে যুক্তিকতা দিয়েছে। আসলে দ্বিতীয় কথা হলো যে আসলে ধরতে গেলে ভোটের পর থেকে আর কোনো টেলিভিশন দেখিও নাই, টক শো দেখি না, আসতেও ইচ্ছা করে না। তবে এখানে বাংলাদেশের টক শোর মধ্যে তো আপনারটা একটা অনন্য অসাধারণ একটা টক শো, লোভ সামলাতে পারি নেই। কারণ এই মিথ্যাচারের জবাব তো আমি একটা কাজ করতে পারি, খুব গুমরে গুমরে কাঁদতে পারি, উনি কথা বলুক আমি শুধু কান্না করি, এছাড়া আর আমার আর কোনো কিন্তু কথা নাই। প্রত্যেকটা ব্যাপারে একটা যুক্তিসঙ্গত কথা বললে এটা ভালো লাগে, যুক্তিসঙ্গত কথা বললে যুক্তি বলা যায়, যুক্তির পিছনে অনেক যুক্তি বলা যায়। তো যে সুনামিটা ওনারা বইয়ে দিয়েছে, এই সুনামিটা আখেরে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, শাসন ব্যবস্থার জন্য মোটেই ভালো কিছু বয়ে আনে নাই। বাংলাদেশের কোনো তরুণ ভোটাররা ভোট দিতে যান নাই, কোনো ভোটাররা ভোট দিতে যান নাই, ভোট হয় নাই। আপনারা তো বলেছিলেন ভোট বিপ্লব হবে 30 তারিখে। হ্যাঁ, ভোট বিপ্লবটা করা যায়নি এই কারণে যে 30 তারিখে আগে 29 তারিখ রাতেই ভোটটা হয়ে গেছে। 29 তারিখে ভোটটা হয়ে গেছে কারণে আর 30 তারিখে ভোট দিতে যায়নি। আমি নিজে যেহেতু একজন প্রার্থী ছিলাম, আমি মনে করি যে আমি একটা দুঃস্বপ্ন আমি অতিবাহিত করেছি, মানে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন 30 দিন পর্যন্ত আমার উপর দিয়ে বয়ে গেছে। আমি যদি আপনার ভোটের রেশিওটা আপনি ধরি এবং এর আগে দিয়ে যদি কোনো জরিপ ধরি, আমি বাংলাদেশে ধরুন এখন তো প্রত্যেকটা মিডিয়াই সরকারের পক্ষে, সারা বাংলাদেশটাই তো এখন সরকারের পক্ষে, সারা বাংলাদেশের প্রত্যেকটা, আমিও এখন সরকারের পক্ষে, আপনিও সরকারের পক্ষে।
আমাদের যারা মানে ছবি তুলছেন আমি কারো পক্ষেও নেই, বিপক্ষেও নেই, আমি প্রফেশনাল। আপনার প্রফেশনালের মধ্য দিয়ে আপনাদের সীমাবদ্ধতাকে আমরা এখন উপলব্ধি করছি। আপনাদের সেই প্রাণ চাঞ্চল্য, আপনাদের সেই আপনার তীক্ষ্ণ প্রশ্নের ধারালো, এগুলো আমরা অনেকগুলো অনুপস্থিত দেখি। তো সেখানে আসলে সব কিছুই তো যেখানে ওনাদের, সেখানে তারপরে আমরা বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন মিডিয়াতে আমরা যে অ্যানালাইসিসগুলো দেখেছি যে কারা কারা সেখানে জিততে পারে, বিভিন্ন এজেন্সির রিপোর্টে যেগুলো দেখতে পেরেছি, সেখানে আমরা দেখেছি যে কিছু কিছু অঞ্চলে ধানের শীষকে পরাজিত করা একদম একটা দুরূহ ব্যাপার। আমি জিল্লুর ভাই আপনার সামনে বলতে চাই, 79-এ যে ভোটটা হয়েছে সেখানে ধানের শীষ পেয়েছে 13,470 ভোট, এটা লক্ষ্মীপুর 1 রামগঞ্জের। আপনারা শুনুন। 2142 ভোট পেয়েছে নৌকায়। আমি এটা নির্বাচন কমিশন থেকে এনেছি। 1946 সালে ধানের শীষ ভোট করেননি, নৌকা পেয়েছে 4,774 ভোট, আর নাঙ্গল পেয়েছে 23,918 ভোট। 1991 সালে ধানের শীষ পেয়েছে 24,727 ভোট, নৌকা পেয়েছে 6,406 ভোট। 96 সালে পেয়েছে 28,577 ভোট পেয়েছে ধানের শীষ, নৌকা পেয়েছে 17,245। 2001 সালে 68,990 পেয়েছে ধানের শীষ, 32,334 পেয়েছে নৌকা। 2008 সালে 74,476 ভোট পেয়েছে ধানের শীষ, 54,946 পেয়েছে নৌকা। 2018 সালে ধানের শীষ পেয়েছে 3,892 ভোট, আর নৌকা পেয়েছে 1,85,438 ভোট। এই পরিসংখ্যানের পরে সেখানে ভোট হয়েছে কি হয় নাই এটার প্রমাণ দেখানোর উপায় নেই। পরিস্থিতি পাল্টে যেতে পারে না সবাই। পরিস্থিতি পাল্টে যাওয়ার পরেও 85টা কেন্দ্রের 20টা কেন্দ্রে আমি শূন্য ভোট পাবো, এতটা পরিস্থিতি বাংলাদেশের কোথাও পাল্টে যায়নি। কর্নেল অলি আহমদ বীর বিক্রম 6 বার নির্বাচন করেছেন, 6 বারেই যিনি জয়লাভ করেছেন, এবার তিনি 18,000 ভোট পেয়েছেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ পেয়েছেন 4,000 ভোট। এটাকে আপনারা যদি ভোট না বলে যদি বলেন যে ভোটকে দর্শন করা হয়েছে, তাহলে এটা অনেক বেশি সুন্দর বলা যায় আর কি। যাই হোক, এখন এই ভোট নিয়ে, এই শাসন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাক, আমাদের সফলতা থাকবে, আমাদের সমর্থন থাকবে, কিছু করার নেই। আমরা এখন আপনার গুলি খেয়ে মরার মতো আমাদের অবস্থান নাই। আমরা একটা বিভীষিকাময় পরিস্থিতি পালন করেছি। আপনারা কি মানে সারেন্ডার করছেন? আমরা না, সমস্ত জাতি সারেন্ডার করেছে। এখানে রাষ্ট্রশক্তির কাছে কোনো যুদ্ধ করা যায় না। আমরা রাজনীতি করতে নেমে আমরা নিজের পৈতৃক জীবনটা নষ্ট করতে চাই না। আমরা রাজনীতি করতে নেমেছি জনগণের মুক্তির জন্য। জনগণই যদি তার মুক্তিটা না চায়, সেখানে এই যে নির্বাচনের সময় কিন্তু জনগণকে মোটিভেট করা, এটা আমাদের নেতাদের কাজ। জনগণকে মোটিভেট করতে কোনো প্রয়োজন ছিল না, কারণ জনগণ মানে সিদ্ধান্ত নিয়ে বসে আছে ভোট কোন দিকে দেবেন। ভোট দেওয়ার জন্য জনগণ সিদ্ধান্ত নিয়ে বসছেন। আওয়ামী লীগ 10 বছর দেশ শাসন করার পরে আওয়ামী লীগের ওই সাহসটা আসে নাই। বাংলাদেশের 300টি আসনের একটি আসনে ভোট করে ওনারা দেখতে চান নাই যে ওনাদের জনপ্রিয়তাটা কত, বুঝছে না? সেটা গোপালগঞ্জে হোক, আর সেটা নারায়ণগঞ্জে হোক, এটা সুনামগঞ্জে হোক, আর এইটা আপনার পঞ্চগড়ে হোক, কোথাও তারা ওনারা একটা ভোট যুদ্ধ মোকাবিলা করার জন্য ওনারা কিন্তু প্রস্তুত ছিলেন না। ওনারা একটাই চেয়েছেন, ভোটারদেরকে বলেছেন ভোট কেন্দ্রে আপনারা যাবেন না। আমি দায়িত্ব নিয়ে আমার এলাকার কথা বলতে পারি, প্রতিদিন বিকাল 5টার থেকে আহত, নিহত এবং গ্রেপ্তার, কি পরিমাণ গ্রেপ্তার হয়েছে। 50 জনকে গ্রেপ্তার করেছে, 3 জনকে চালান দিয়েছে, বাকি 47 জনকে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত রেখে যার থেকে যা পেরেছে আদায় করে তারপর তাকে ছাড়া হয়েছে। এমন কোনো বাড়িঘর না যেখানে হামলা করা হয় নাই, এমন কোনো ব্যক্তি না যাকে আহত করা হয়নি। এই একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা আসলে ব্যক্তিগতভাবে গত 1 বছরের যে মানসিক বৈকল্যতা আমাদের মধ্যে এসেছে, এই মানসিক বৈকল্যতা কাটাতে আমাদেরকে অনেক সময় লাগবে। আওয়ামী লীগ শাসন করে যাক, আওয়ামী লীগ শোষণ করে যাক, আওয়ামী লীগ লুণ্ঠন করে যাক, আওয়ামী লীগ দেশটাকে আরও অনেক এগিয়ে নিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তিটা এই জায়গায় যে এটাকে যদি আপনি ভোট বলেন, তাহলে এখানে আমাদের আপত্তি আছে। এটা কোনো ভোট হয়নি। আগের দিন রাতে আমরা রাষ্ট্রকে বেতন দিই, আমরা রাষ্ট্রের জন্য আমরা রাষ্ট্রকে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে মনে করি। রাষ্ট্রযন্ত্র যেভাবে আপনার সমস্ত ভোট, মানে আমি বিকাল 3টার থেকে খবর পাচ্ছি যে ভোট কাটা হবে, রাত্রি 9টার থেকে একের পর এক টেলিফোন আসছে যে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে ভোট কাটা হচ্ছে। সেখানে কোনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যায় নাই।
আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে তারা ভোট কেটে 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 প্রত্যেকটা রাত 85টা কেন্দ্রের মধ্যে 84টা কেন্দ্রে ভোটটা করেছে। অলৌকিক কারণে হয়তো আমার কেন্দ্রের ভোটটা তারা কাটে নাই, আমাকে হয়তো সম্মান করেছেন। আমার কেন্দ্রে ভোট হয়েছে, আমি 700 ভোট পেয়েছি, আওয়ামী লীগ 200 ভোট পেয়েছে। এছাড়া প্রত্যেকটা কেন্দ্রে আমি 0 ভোট, 1 ভোট, 5 ভোট, 10 ভোট এভাবে পেয়েছি। তো এটাকে আর ভোট বলতে পারবো না। আপনার রাজনীতি করার শখ অনেকেরই মিটে গেছে, বাকিদেরও মিটে যাক, এইভাবে দেশটা চলুক। নির্বাচনের মাধ্যমে একটা একদলীয় শাসন ব্যবস্থা যেটা কায়েম করা হয়েছে, এটার প্রতি আমরা আমাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং এটার প্রতি আমরা আমাদের সমস্ত সহানুভূতি বলেন, আমাদের সমস্ত আস্থা বলেন, ভালোবাসা বলেন, আমরা দিয়ে যেতে চাই। কিন্তু আমরা জীবনটা বাঁচাতে চাই। আমরা শুধু ওনার মাধ্যমে আমি শুধু একটা অ্যাপিল করব, ভোটটা হয়ে গেছে, আমাদের বাজারের অসংখ্য লোকজন এখনও দোকান খুলতে পারে না, দয়া করে তাদের দোকানটা খুলে দিতে বলেন। অনেক সিএনজি ড্রাইভার এখনও সিএনজি নিয়ে মাঠে নামতে পারে না, যেহেতু বিএনপিকে আপনার সমর্থন করেছে, বিএনপির একটা মিছিলে গিয়েছে, তারা যেন সিএনজিটা নামাতে পারে। অনেকে গ্রামে যেতে পারে না, অনেকে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে চুরি করে পরীক্ষা দিতে গেছে, তার উপর নির্মম অত্যাচার করেছে। এগুলো বন্ধ করেন, আপনারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন, আমরা আপনাদের সাথে আছি। আজম খান, রাজত ভাই যেসব কথা বললেন, আমি আসলে আত্মসমর্পণ বলেছিলাম আমি, তো শব্দটা এটা পরিবর্তন করে পূর্ণ সমর্থন দিচ্ছি। মানে এইগুলোর আমি কি উত্তর দেব? তো তারপর উনি যে শুধু বাঁচতে চান, হ্যাঁ না, আমি এটা আসলে উনি যে কথাগুলো বলেছেন আমি জাস্ট একটু সংক্ষেপে একটু বর্ণনা দিতে যাচ্ছি। প্রথম কথা বলেছেন সাদত ভাই যে জনগণের উপর সুনামি বয়ে গেছে। হ্যাঁ, সাদত ভাই রাজনীতি করেন, আমার সাথে আরো অনেক সিনিয়র রাজনীতিবিদ। আপনি হয়তো ভুলে গিয়েছেন, জনগণ সারা পৃথিবীতে জনগণ কখনো ভুল করে না। আপনি যেই কথাগুলো বলছেন, জনগণের উপরে সুনামি বয়ে গেছে, পৃথিবীর অনেক বড় বড় সামরিক জান্তাও এই জনগণের রোষানলে পড়ে ট্যাঙ্ক নিয়ে গুলি করতে যাবে, ট্যাঙ্ক ছেড়ে পালিয়েছে। সো জনগণের উপরে সুনামি বইয়ে দিয়ে কোনো সরকারি দেশ পরিচালনা করতে পারবে না, কারণ এই জনগণই হলো এই দেশের প্রকৃত মালিক। 1 নাম্বার। আপনি বলেছেন টেলিভিশন দেখি না, তাহলে আমি যে কথাটা বলেছি যে ভোট কেন্দ্রে ওনারা যদি বলেন যে নির্বাচনের পরে আমি টেলিভিশন দেখি না, আমি কোনো টক শো দেখি না, বা আমি এটা কোনো কিছু হারিয়ে ফেলেছেন, তা রাজনীতি করতে গেলে জয় পরাজয় আছে। আপনি দেখেন যে ভোটই হয় না, বিজেপি যেখানে 2টা সিট পেয়েছিল এই পার্শ্ববর্তী দেশে, সেই 2টা সিট পাওয়া রাষ্ট্র ক্ষমতায় শুধু আসে নাই, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, যেটা নাকি আপনার ইন্ডিয়াতে কখনো ঘটেনি, সেটা ঘটিয়েছে। সো এই কথা বললে হবে না যে আমি মানে টেলিভিশনই দেখি না। হ্যাঁ, আমি যেহেতু রাজনীতি করি, আমি নৈতিক, আমার দায়িত্ব, আমাকে জনগণের বিপক্ষে যেটা যাবে তার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে রাজনীতি করলে, কারণ রাজনীতিটা আমরা করি জনগণের জন্য। আচ্ছা, আপনি যেটা বলেছেন 29 তারিখে রাতে মানে সব ভোট ডাকাতি হয়েছে, আপনি কি একটা প্রমাণ দেখাতে পারবেন যে কোনো ভোটার ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারেনি, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে? এখন পর্যন্ত 1 মাসের বেশি হয়ে গেছে, সেটা কিন্তু দেখাতে পারেনি। হ্যাঁ, তারা বলছে যে মামলা করবে, তথ্য প্রমাণ, কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই তাদের কাছে। আর আপনি যেটা বলছে যে সারা দেশে সবকিছু সরকারের পক্ষ হয়ে গেছে, তাহলে ওনারা যদি এরকম যে ওই যে উন্মাদনা মতো, মানে উন্মাদের মতো কথা বলা, যেটা আমি আগে বলেছি যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, সেটারই মানে প্রতিফলন এটা যে পুরা দেশের সবকিছু সরকারের পক্ষে চলে গেছে। তাহলে যদি সবকিছু যদি পক্ষে থাকে, তার মানে জনগণও পক্ষে আছে, তাহলে তার ওই কথা আসে না যে ভোট হয়নি। কারণ সব যদি চলেই যেয়ে থাকে, তাহলে তো নৌকাকে ভোট দিবেই, এবং নৌকার ম্যান্ডেটটা এরকমই হবে। আপনি বলতেছেন মিডিয়াও চলে গেছে। জিল্লুর ভাই, এই যে আমাদের যে এই ইলেকশনটা হয়েছে, ইলেকশনের পরবর্তী যে টক শোগুলোতে আপনি খেয়াল করবেন, অনেক ইন্টালেকচুয়ালি ধারালো কোশ্চেনগুলো এই ট্রেজারি বেঞ্চের যারা বসে তাদের করেন, যেটা নাকি প্রতিপক্ষ করেন না, কিন্তু টেকনিক্যালি জিল্লু ভাই অনেক কিছু বের করে নেন। আর আপনি বলছেন যে মিডিয়াও মানে আওয়ামী লীগের হয়ে গেছে, তাহলে এটা দুর্ভাগ্য কিছু নাই। আর আপনি যে ডাটাটা দিয়েছেন 79 থেকে গ্র্যাজুয়ালি আওয়ামী লীগের যে একটা ভোট বেড়েছে, এবং বেড়ে যাওয়ার পরে লাস্ট 10 বছর আওয়ামী লীগের কর্মকাণ্ড উন্নয়ন সহকারে সমস্ত কিছুর কারণে, হ্যাঁ, আপনার ভোটের ডিফারেন্সটা এটা হতেই পারে। আপনি এই দেশে এক সময় মুসলিম লীগ ছাড়া মানুষ কল্পনা করতে পারতো না, আপনি এখন মুসলিম লীগ কয় পার্সেন্ট, মানে 0.00 মানে 1% ভোটও পায় না। তো রাজনীতি যদি সঠিক পথে
পরিচালনা করা হয়, তাহলে আপনার ভোটের ম্যান্ডেট এরকম হতেই পারে। আপনার থেকে মেনে নিয়ে জনগণের কাছে আপনারা যান, জনগণকে বোঝান যে আপনাদের জনগণের পক্ষে আমরা কথা বলছি। জনগণের আমাদের সরকার যদি জনগণের বিপক্ষে যে কোনো কর্মকাণ্ড করে সেটা আপনাদের জনগণে বোঝান। জনগণকে বুঝাইলে এবং জনগণ যদি আমাদেরকে ভোট না দেয় তাহলে কিন্তু আমরা আসলে নির্বাচিত হয়ে কোনোভাবে ক্ষমতা আসতে পারবো না। আর একটা কথা বলি, আমি খুব বিনয়ের সাথে আপনাকে বলতে চাচ্ছি, অলি আহমেদ সাহেবের ভূমিকার কথা বলেছেন। আপনি হয়তো মনে আছে 2006 সালের আগে অলি আহমেদ সাহেব কি কথা বলে কি কথা বলাটা তো অন্যটা। আমি ভোটের আপনি ভোটের কথা বলেন আছে, ওই তো ভোটের কথা বলেন। ভোটের ওইটা কেন, মানে আমি যখন এক জায়গায় ভোট করব, আমার কর্মকাণ্ডের উপরে ডিপেন্ড করে সেখানে ভোটের পার্সেন্টেজটা বেস করবে। অলি আহমেদ সাহেব এই বিএনপি জামাতের মানে দুঃশাসনকে, সে প্রকাশ্যভাবে বিভিন্ন রকম, আমি ওই মানে ল্যাঙ্গুয়েজগুলো বলছি না, ওইগুলো করে যখন মওদুদ আহমদ কি 4000 ভোট পাওয়ার লোক? আমি অলি আহমেদ সাহেবটা শেষ করে নেই, আমি এটা শেষ করে নেই। আত্মপতরণ এবং আত্মপ্রবঞ্চনা এক জিনিস। ঘর থেকে যদি না বেরোন, না না, আত্মপতরণ, আচ্ছা ভাই শুনুন, অলি আহমেদ সাহেব শুনেন, আমি আত্মপতরণ আত্মপ্রবঞ্চনা, আচ্ছা আপনার সময় আপনি বলেন প্লিজ। অলি আহমেদ সাহেবের এই যে আমি যেটা বললাম, ওনার যে ভূমিকাটা ছিল, এবং যখন নাকি বিরোধী জোট জামাতের কথা মতো প্রেসক্রিপশন অনুযায়ী চলা শুরু করলো, দীর্ঘ প্রায় 2 বছর অলি আহমেদ সাহেব এই বিরোধী কোনো মিটিংয়ে যাননি, কারণ উনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু যখন নাকি আবার সেই 20 দলীয় জোটের জামাতের সাথে গিয়েছে, তখন তো অটোমেটিকলি তার এই ভোটের এই মানে রেজাল্টটা আসবে। আর একটা জিনিস বলেছেন, আপনি গুলি খেয়ে মরতে চান না। বঙ্গবন্ধু তার জীবনের যৌবনের বেশিরভাগ সময় এই জনগণের স্বার্থের জন্য নিজের জীবন বিপন্ন করে কারাগারে থেকেছেন, এবং শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত উনি বলেছেন যে এই দেশের জনগণের ভোট ও হাতের অধিকার রক্ষার্থে দরকার হয় আমি আমার বুকের রক্ত বিলিয়ে দেব, এবং তিনি তাই করেছেন। সো আপনারা যদি রাজনীতি করেন তাহলে রাজনৈতিক ধারায় চলে আসুন। আপনারা যদি বলেন যে গুলি খেয়ে আপনি গুলি খেয়ে মরে যাবেন, আরে এইটা যদি এটা পুরোপুরি সুবিধাবাদী রাজনীতির কথা হলো। এবং আমরা যে বারবার কমপ্লেন করে এসেছি যে বিএনপি বিভিন্ন সুবিধাবাদী লোকজন নিয়ে গঠিত হয়েছে। এখন এর মধ্যে আপনি দেখেন তাদের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ কি পরিমাণে হয়েছে, যে যখন দেখতে পেয়েছে যে এই বিএনপি জামাতের উপর ডিপেন্ডেন্ট, তখনই আপনার এই বিপর্যয়টা তাদের এসেছে। আরেকটা বললেন যে গ্রেপ্তারের কথা, যখন নাকি ঐক্যফ্রন্ট আমাদের নেত্রীর সাথে বসলো সংলাপে, এবং নেত্রী যখন বললে যে ঠিক আছে আপনারা যে বলছেন তাদের আপনাদের নেতাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, এবং পরবর্তী সংলাপে যখন ওনারা গেলেন, ওনারা কয়জনের লিস্টে 1000-এর লিস্টও নিতে পারলেন না গ্রেপ্তারের। কারণ হলো তাদের যে 2013, 14, 15 সালের যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সেই যে কেসগুলো আছে, এর বাইরে তো আমাদের এই মানে যে এখন সন্ত্রাসীকে যদি আইনশৃঙ্খলা কারাই বাহিনী না গ্রেপ্তার করে তাহলে তো দেশে সুশাসন করছে। আমি আরেকটা কথা বলে আমি শেষ করতে যাচ্ছি, লুণ্ঠনের কথা বলেছেন। হ্যাঁ, লুণ্ঠন হয়েছে। আমি এই জাস্ট হয়তো 2-1 দিন আগে আমাদের যে তথ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, যে টিআই মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে রিপোর্টটা দিয়েছে সেটা ট্রান্সপারেন্ট না। আমাদের দেশে থেকে 50,000 কোটি টাকা যে পাচার হয়ে গেছে, দ্যাটস ট্রু। বিএনপি জামাত যে ওই টাইমে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে 50,000 কোটি টাকা গেছে, কিন্তু 2015 সালে শুধু ওই যে আমি কি বলছি, তারা যে ওই সময় যে অবৈধ টাকা মানে উপার্জন করেছিল দুর্নীতির মাধ্যমে, সেই টাকাগুলো এই যে আপনি দেখেন হিসাব, যদি টিআই যদি এটা প্রকাশ করে সত্যিকার রিপোর্ট, আর এই দুর্নীতির টিআই রিপোর্ট, ওই 50,000 হলো ওই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট, আর টিআই যেটা বলেছে। কিন্তু আপনারা এখন টিআই স্বচ্ছতার প্রশ্ন তুলছেন, কিন্তু প্রশ্নটা করছি যে এক সময় যখন দেশ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, তখন কিন্তু আপনারাই সবচেয়ে বেশি এখনো টিআই এর ওই কথাই ফলো করছি। সবচেয়ে প্রশ্ন তুলেছি আমরা একটা কারণ, মানে আপনাদের বিপক্ষে গেলে নো বিপক্ষের জন্য না, কারণ এটা স্বচ্ছভাবে আসলে এই যে মনোনয়ন বাণিজ্য হয়েছে 7,000 কোটি টাকার মতো যে লন্ডন চলে গেছে, এটা বেরিয়ে আসবে। এই কারণে আমরা বলছি যে যদি আমরা হয়ে থাকি, আমাদেরকে আপনারা আইডেন্টিফাই করেন, ডেফিনেটলি আমাদের নেত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে এই যে মনোনয়ন বাণিজ্যের টাকাটা যে চলে গেছে, এইটা টিআই এর প্রকাশ করা। মিস্টার সাদাত হোসেন সেলিম, দেখুন এখানে আত্মসমালোচনারও তো কিছু দিক বিএনপির আছে, পুরোটাই হয়তো এখানে আপনার আপনার মানে বিএনপি আষাঢ়ে যথেষ্ট 300 আসনে 7,000 কোটি টাকা, এগুলো আষাঢ়ে গল্প, রুচিত বাদে এগুলাতে কথা বলতে, বুঝছেন না?
তো না, 300 আর দ্বিতীয় আসনে- কথা হলো যে উনি বলেছেন যে 2005-6 সালে 1000 বা এর উপরে 4-5 সালে candidate। যে টাকাটা আয় করেছে, লুণ্ঠন করেছে, 2015 সালে এটা পাঠাচ্ছে। তো এখানে আর না, না, মানে আলোচনাটা কি করব বলেন না, আলোচনাটা করার তো কোনো মানে অবস্থানটা রাখেন নাই আলোচনাটা করার ব্যাপারে। এবং যখনই মানে বর্তমান কথা বলবো, কথাটা চলে যাচ্ছে অতীতের কথার মধ্যে। ব্যারিস্টার মওদুদ আহমদ 4000 ভোট পাওয়ার মতো না, আমি 3000 ভোট পাওয়ার মতো না। এই যে গণতন্ত্রকে ধ্বংস করে দিল অফিসার ইনচার্জকে দিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা অফিসার ইনচার্জ কে কতটা আসন আপনার ইয়ে করতে পারে, মানে দিতে পারে, কেউ কারো মানে মানে নাহি ছাড়ে, সমানে সমান। এখানে 71-এর মতো কট্টর সরকারপন্থী টেলিভিশন 97টা আসনে নেক টু নেক ফাইট হবে। তারপরে আমাদের আরিফুর রহমানের আপনার 80টা আসনে ফাইট হবে। আমি গত 5-6 বছরে 5-7টা নির্বাচনের ডাটা আমাদের সামনে আছে, এগুলো নিয়ে বিবেচনা করলে ভোটটা হয়ে যাবে। একটা ভুল হয়ে গেছে, অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা একটা সুনামি বয়ে এনেছে। এটা গণতন্ত্রের জন্য সুখকর নয় এখন। এবং এটা যদি মনে করেন এখন এটা আমাদেরকে এটা জবাবদিহি করতে হচ্ছে। একটা জিনিস আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনাদের নিজেদের দিক থেকে কি যথেষ্ট নির্বাচন করবার জন্য প্রস্তুতি, হোমওয়ার্ক, সমন্বয়টা ছিল? মানে জাতীয় ঐক্যফ্রন্ট, 20 দলীয় জোট, বিএনপি, এই দুইয়ের মাঝামাঝি একটা অবস্থা। দেখুন, আওয়ামী লীগ এবং কিছু প্রশ্ন ওনারা তুলছেন, আপনারা এখন দেখছি আমরা যে বিএনপি নেতাদের মধ্যেই বা ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যেই এক একজনের এক এক রকম কথাবার্তা, এবং আবার ওই যে ঐক্যফ্রন্টের দুজন আছেন তারা ইতিমধ্যেই সংসদে যাওয়ার নিজেরা সিদ্ধান্ত একটা নিয়ে ফেলেছেন, মতামত দিয়ে আমি দিয়েছি। এই কথার মধ্যে নিজেদের দুর্বলতাটা। এই কথার মধ্যে আসার আগে 2 মিনিট কথা বলি। সেটা হলো যে আওয়ামী লীগ এবং বিএনপি ভোটে যেতে হলে আওয়ামী লীগ এবং বিএনপি কোনো জনসভা করার দরকার হয় না, কাউকে বুঝানোর দরকার হয় না, বুঝছেন না? আপনার কাউকে বুঝিয়ে নৌকা বা ধানের শীষের পক্ষে ভোট আনার দরকার হয় না। এই কারণে যে মোটামুটি একটা পার্সেন্টেজ নৌকাতে, একটা পার্সেন্টেজ ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে তারা বদ্ধপরিকর থাকে। 2-3% খুব বেশি হলে 5% সুইং ভোট থাকে। তো সেইখানে আপনার এখানে যে মনে করেন আমাদের যে প্রস্তুতি, আমাদের যে জনসভা, আমাদের যে আপনার প্রচারণ, এটা করতে পারে না। আমাদের ক্যান্ডিডেটরা তো ঘর থেকে বেরোতে পারে নাই। আমি 10 তারিখে যাওয়ার পরে 13 তারিখে আমার বাড়িতে হামলা করা হয়েছে। এরপর যখনই বেরোতে গেছি, আমি মসজিদে জুমার নামাজ পড়তে গেছি, সেখানে উপর্যুপুরি হামলা। এবং আমাদের মানে হুন্ডা বড় 3-4টা হুন্ডা ছিল, হুন্ডাগুলো নিয়ে গেছে। যেদিনে মাইক নামাইতে গেছে, এক পর্যায়ে আমাকে বলা হয়েছে যে প্রতিটা সিএনজির জন্য 1 লক্ষ টাকা জামানত দিতে হবে এবং পুরো মাইকটা আমাদের কিনে দিতে হবে, কারণ যেদিনে মাইক বের করেছে সেদিনে মাইক আক্রমণ করেছে, সিএনজি ভেঙে দেওয়া হয়েছে। এগুলো কোনো রূপকথার গল্প না, এবং এটা বাস্তব কথা। গয়েশ্বরচন্দ্র রায়ের রক্তাক্ত ছবি, আপনার মির্জা আব্বাসকে ঢাকা শহরে যেভাবে মারা হয়েছে, তারপরে মির্জা আব্বাসের স্ত্রীকে যেভাবে মারা হয়েছে, এরপরে যদি বলা হয় যে আমরা ঘর থেকে বেরোতে পারিনি। আমি নিজে চিঠি দিয়েছি যে ভোটের দরকার নেই, আমার জীবন রক্ষা করেন। আমি ডিসিকে, আপনার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকা উঠেছে। আমি বেশ বারবার প্রেস কনফারেন্স করে বলেছি যে আমার ভোটের দরকার নেই, আমার জীবন রক্ষা করার দরকার। কারণ এখানে মানে অবস্থাটা এমন হয়েছে যে আসলে বলা যাবে না আমরা যে কি অবস্থার মধ্যে আছি। আচ্ছা, এরপর আমি আপনার ব্যাপারটাতে আসি, যে নির্বাচন করার ব্যাপারে যেই পরিকল্পনা। দেখুন, বিএনপি তো একটা আসলে এটাকে অনেক সময় বলা হয়তো বেসিক্যালি নো পার্টি, অথবা আপনার দলের মধ্যে বিএনপির, যেটা আমি যদিও বিএনপি 20 দলীয় জোটে আছি, বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে তার সমস্ত খোল নলচাটা চেঞ্জ করে ফেলতে হবে। এটা ছাড়া বিএনপির পক্ষে জনসমর্থন আছে, বিএনপির নেতৃত্বের মধ্যে ব্যাপক দুর্বলতা আছে, সাংগঠনিকভাবে ব্যাপক দুর্বলতা আছে। বিএনপি গত 12 বছরে কোনো সংগঠন করে নাই। বিএনপি সংগঠনের নামে অনেক সময় ফাইজলামি করছে। যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কি সুপার 5 না সুপার 7 দিয়ে বছরের পর বছর এক ধরনের মস্কারি করছে, লন্ডন থেকে এক ধরনের মস্কারি করছে, বছরের পর বছর সংগঠন করে নাই। নির্বাচন করতে গিয়ে দেখেছি সংগঠনের অবস্থা অত্যন্ত কাহিল। মনোনয়ন বাণিজ্যের কথা আমি বলবো না যে মনোনয়ন বাণিজ্য হয়েছে, কারণ আমি নিজে সাক্ষী। 10 টাকা আমাকে দিতে হয়নি, 10 টাকা কাউকে দিতে হয়েছে, এই ধরনের কোনো রেকর্ড নাই। ম্যাক্সিমাম যেমন আপনার এই যে ঐক্যফ্রন্টের যেসব নেতারা মনোনয়ন পেয়েছে, তারা মানে শপথ করে বলুক কেউ 10 পয়সা দিছে, বিএনপির কেউ বলুক, কোথাও যদি ধরেন কারো যদি খুব বেশি অর্থ থাকে, সেই অর্থটা সে আরেকটা যে জায়গায় কম অর্থ আছে সেখানে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগও দেয়, বিএনপিও দেয়, এটার মধ্যে দোষের কোনো কিছু নেই। কিন্তু আমরা নির্বাচন করতে গিয়ে দেখেছি সংগঠনের দৈন্যাসহ নাই। সেখানে কমিটি বাণিজ্য, সেখানে আপনার পকেট কমিটি, সেখানে পুরনো কমিটি, বছরের পর বছর কমিটি, 12 বছর 14 বছর এক একটা কমিটি। এখন বিএনপি যেটা উচিত হবে সেটা হবে যে আগামী 1 বছর কোনো রকমের আন্দোলনের কথা মুখ দিয়ে না এনে
কোনো রকমের জনগণের কথা মোটেই না এনে যদি জনগণকে আপনি সম্পৃক্ত করতে চান, সংগঠন করতে হবে, সংগঠনকে সাংগঠনিক কাঠামোতে দাঁড় করাইতে হবে। বিএনপি মাঝে মাঝে একটা মস্কারি করছে। কীরকম মস্কারি করছে? আপনার 151টা হলো যে আপনার নির্বাচনের আপনার কাঠামো, কেন্দ্রীয় কমিটি করে রাখছে 450-500 জনের। এখন পর্যন্ত একটা কেন্দ্রীয় কমিটি মিটিং ডাকে নাই। ছাত্র দলের কলেজ কমিটি 500 লোক 700 লোক দিয়ে কলেজ কমিটি হয়, ছাত্রলীগের থানা কমিটি 800 লোক দিয়ে হয়, বছরের পর বছর করে নাই। এখন যদি ওনারা এটা যদি ঘুরে না দাঁড়ায়, আপনার দেখেন বিএনপি কিছু কিছু কাজ যেটা করছে সেটার তো ফল বিএনপিকে ভোগ করতে হবে। আমরা বিগত সংসদের সময় আমরা যখন বিরোধী দল দেখছি 5 বছর একটা বিরোধী দলের নেতা নির্বাচন করতে পারে না বিএনপি। কেন পারে না? এটা দায় বিএনপিকে নিতে হবে বলে আজকে এই অবস্থার মধ্যে আছে। আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ, অথর্ব, সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না, তারা আমৃত্যু সংসদীয় আপনার স্থায়ী কমিটির মেম্বার হয়েছেন, আপনাকে আমৃত্যু থাকতে হবে। নট দ্যাট, এটা তো প্রয়োজন নেই। আপনার পদ খালি হয়েছে, আপনি পদ পূরণ করেন। আপনার ছাত্রদলকে বলেছেন, সুপার 5কে বলেছেন যে আপনি 5 দিনের ভিতর, 7 দিনের ভিতর, 1 মাসের ভিতর কমিটি করেন, আপনাকে কমিটি করতে হবে। সুতরাং আগে মানে আপনি প্রতিপক্ষকে তো প্রতিপক্ষের মনস্তাত্ত্বিকভাবে আপনাকে আপনার মুখে চিন্তা করে প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক কি? আওয়ামী লীগের মনস্তত্ত্বটাই হলো যে আপনার মনোনীতরাই নির্বাচিত বলিয়া গণ্য হবে, এবং আওয়ামী লীগ এটা খুব সুকৌশল অত্যন্ত সুন্দরভাবে মনোনীতরা নির্বাচিত বলিয়া গণ্য হবে। 252টি আসনে মনোনীতরা নির্বাচিত বলে গণ্য হয়েছে। আপনি এর বিপরীতে রাজনীতি করতে হলে আপনি সংগঠন করেন, আপনি সংগঠনকে সাংগঠনিক কাঠামোর মধ্যে আপনি যেভাবে চিত্রটা তুলে ধরলেন তাতে কি সংগঠন করারও এখন আর কোনো সুযোগ আছে? যদ্দূর আছে ওদ্দূর কাজে লাগাতে হবে। যদিও এটা আমার অনেক কি এখন আর বিএনপি করতে চাইবে যে মানে আপনি যেভাবে বলছেন এখন বেঁচে থাকাই দায়? না, অনেক ক্ষেত্রে একতের বহির্ভূত। আপনি সংগঠন করতে চাইলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন এমন না। আপনি সংগঠনটা করতে চান, আপনি গণতান্ত্রিক কাঠামোকে উন্নত করেন। কারণ আওয়ামী লীগ এখন বুঝে গেছে যে একটা কোথাও তাদের বিশাল ভুল হয়ে গেছে। আওয়ামী লীগ প্রচণ্ড একটা মানে আপনার বিব্রতকর অবস্থার মধ্যে আছে। কারণ আওয়ামী লীগ এত বড় বিজয়ের পরে এই বিজয়ের কোনো মিছিল বের করতে পারে নাই। এই বিজয়ে আমি গ্রামে গিয়েছি, আওয়ামী লীগের কারো মুখের মধ্যে হাসি নেই। আওয়ামী লীগ তো আগেও বিজয় মিছিল বের করে না, আওয়ামী লীগের কারোর মধ্যে হাসি নেই যে এক ধরনের অপরাধ বোধ তাদের মধ্যে কাজ করতেছে। আমি শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জের মধ্যে 20টা কেন্দ্রে একটা ভোট পাবো না, এইটা আমার চরম শত্রু মনে করতে, মানে এটা মেনে নিতে পারছে না। তো কেন জানি একটা এই বিপর্যয়ের মধ্যে এই যার জোট যেগুলো, এই জোট কি কোনো সুফল দিয়েছে? মানে ঐক্য ফ্রন্ট একদিকে, 20 দলীয় ঐক্য জোট একদিকে, জামাত একটা বড় ফ্যাক্টর আলোচনার মধ্যে। মানে আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে একটা প্রধান ক্যাম্পেইন হলো জামাত। ওনারা তো বিএনপির নাম এখন জামাত ছাড়া নিতেই পারেন না, জানি না, বিএনপি জামাত, শুধু বিএনপির কথা কিন্তু ওনারা খুব বলেন। দেখুন জিল্লুর ভাই, টক শোতে আসবো কিনা জানি না, মন্টন ভালো বিভিন্ন কারণে, তারপরে বলতেছি যে আর বিএনপি এক আসনে 5-7 জন করে মনোনয়ন দিয়েছেন। আপনি একান্ত দিলে 1 জন বা 2 জন দিতে পারেন। আমার আসনে একজনকে দিলেন মনোনয়ন। 2 তারিখে যখন মনোনয়নটা 2 তারিখে যখন মনোনয়নটা কনফার্ম হয়ে গেল যে আমি মনোনয়নটা টিকে গেলাম, তাহলে 2 তারিখ রাতে বলার দরকার ছিল যিনি ড্যামি ক্যান্ডিডেট, যে আপনি ড্যামি ক্যান্ডিডেট, আপনি ক্যান্ডিডেট নেই, শাহাদাত হোসেন সেলিম ধানের সৃষ্টি নির্বাচন করবে। আমাকে অপেক্ষা করতে হয়েছে 8 তারিখ পর্যন্ত। আর ইতিমধ্যে ড্যামি ক্যান্ডিডেট বিএনপিকে বলতেছে যে আমি বিএনপি ক্যান্ডিডেট এখন পর্যন্ত আছি, চিঠি নেওয়া পাওয়া পর্যন্ত আপনারা কেউ এলডিপির পক্ষে যাবেন না। এই যে আমার মূল্যবান 8টা দিন নষ্ট করলো, এটা কোনো অবস্থায় ঠিক করে নাই বিএনপি, এটা কোনো অবস্থায় ঠিক করে নাই। তারপরে যে ঐক্য ফ্রন্টের নেতারা বারবার বলেছেন যে যেখানে জিতে আসতে পারবেন তাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ঐক্য ফ্রন্ট অত্যন্ত নিষ্ঠুরভাবে কিছু আসন ছিনিয়ে নিয়েছে বিএনপির থেকে, যেন বিএনপি একটা মন্দিরের ঘণ্টা। ঢাকা 18 আমাদের এস.এম. জাহাঙ্গীর তৃণমূলের নেতা প্রচণ্ড কষ্ট করেছে, তাকে মনোনয়ন দিয়ে এমন একজনকে মনোনয়ন দিয়েছেন যিনি আপনার সেখানে তার সাথে কোনো সম্পর্কিতই না, তাকে মনোনয়ন দিয়ে ফেলেছেন। ঢাকা 6-তে আপনার আমাদের সাদেক হোসেন খোকা অত্যন্ত দুর্দিনে তিনি আসনটি ধরে রেখেছেন, তার ছেলে ইঞ্জিনিয়ার সাহেব সেখানে কাজ করছেন, তার বদলে একজনকে মনোনয়ন দিয়েছেন যিনি সম্পর্কিত না। এই ধরনের কিছু মনোনয়ন ভুল হয়েছে। এবং জাতীয় ঐক্য ফ্রন্টের যেটা আপনার, তারা তো কোনো পরীক্ষিত না আমাদের মধ্যে। আমরা মনে করেছিলাম তাদেরকে যে একটা নির্বাচন যুদ্ধে আমরা মানে অবতীর্ণ হব। আমরা 20 দল পরীক্ষিত, কারণ আমরা মামলা হামলা শিকার, আমরা জেলে গিয়েছি, আমরা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু ফলটা ভোগ করছে নিয়ে। এখন আপনার এই যে আপনার গণফোরাম যে কথাগুলো বলছে, এটা কোনো কথার মধ্যে পড়ে না। গণফোরামের যে 2 জন ক্যান্ডিডেট ইলেকশনে জিতে আসার পরে যেভাবে ব্ল্যাকমেলিং শুরু করেছে,
রাজনীতিতে এটা আমরা গণফোরামের সাধারণ সম্পাদক, নির্বাহী সভাপতি ওনারা তো বলছেন যে শপথ নেবেন না। অবশ্যই শপথ নেবেন না, শপথ নিলে তো তারা ইতিহাসে আস্থা করে। কিন্তু ওই প্রার্থীর যারা বিজয়ী হচ্ছেন তারা তো বলছেন সেটা তো সিলেটের পবিত্র মাটির মানুষজন পবিত্র, এবং তাদের মধ্যে অনেকটা মানে ভালো সম্পর্ক আছে। আমি মেয়র নির্বাচনে দেখেছি যে কেউ কারোর উপর চড়া হয় না। সেখানে যদি এনারা শপথ নেন, ওই সিলেটের পবিত্র মাটিতে ওনাদের দাফন হবে না, মানুষ থুতু মারবে ওনাদেরকে। সুতরাং এটা করা যাবে না। জামাত ইস্যু নিয়ে কিছু বলবেন না? দেখুন, জামাতের যে ব্যাপারটা, জামাত তো আসলে খুব একটা লয়াল ছিল না বিএনপির প্রতি। ইলেকশন ডেতে তারা একসঙ্গে সবাই উইথড্র করলো, বিএনপির অনুমতি বা বিএনপির সঙ্গে জিজ্ঞেসও করেনি তো তারা। না, যেটা আপনারা করেননি, জামাত একটা আলাদা রাজনৈতিক দল, সম্পূর্ণ আলাদাভাবে রাজনীতি করছে। 1971 সালে জামাতের যে অবস্থানটা, বর্তমান সেই অবস্থানটা নাই। কারণ 1971 সালে যারা জামাতের নেতৃত্বে রাজনীতি করতেন তারা কিন্তু অনেকটাই কোণঠাসা বলের অবস্থা মৃত্যুবরণ করেছেন। বর্তমান যে মানে প্রজন্ম আমি দেখেছি যে ইয়াং ছেলেরা যে জামাত ইসলাম করে, তারা আসলে তাদের মধ্যে আপনার ধর্মীয় চেতনার পাশাপাশি কিছুটা নীতি নৈতিকতা এবং আদর্শতা, যেটা আমাদের মধ্যে নেই। জামাতের আমি অনেক নেতাকে দেখেছি যারা আপনার চাকরি বাকরি করে কিন্তু ঘুষ খায় না কিন্তু। আর আমাদের অনেকেই দেখি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের মসলার মধ্যে বসে কিন্তু ঘুষ খায়, দুর্নীতি করে। সেই তুলনায় জামাতকে একটা স্পেস দেওয়া দরকার। জামাত যদি তাদের বাংলাদেশের রাজনৈতিক আর্থসামাজিক রাজনৈতিক অবস্থানটা মেনে নিয়ে রাজনীতি করে, সেক্ষেত্রে 71-এ তার ভূমিকার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া কোনোটাই করে। এটা আমার মনে হয় বেশ কয়েকবার করেছে জামাত 71 সালে, এবং তারা বলছে যে তারা ভুল করেছে রাজনীতিটা। এবং 71-এ যারা ভুল করেছে এটা তাদের উপর ছেড়ে দেওয়া দরকার, যারা 71-এ ভুল করেছে। আর বর্তমান প্রজন্ম যারা 20-25 বছর বয়স, আমি আবারও বলছি যে আপনি যদি মনে করেন যে রাষ্ট্র যদি মনে করে যে জামাত ইসলামের রাজনীতিটা আপনার দেশের জন্য মঙ্গল নয়, তাহলে এটাকে বাতিল করে দিলে তো কি খুব ক্ষতি হবে? জি, ডক্টর আজম খান। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সাদত ভাই তো অনেক কথা আমি যেগুলো বলবো সেগুলোই বলে দিলেন। তারপরে আমি কিছু কথা বলি। আপনি যে বললেন যে নেক টু নেক ফাইট হবে, আমি আপনার 1 by 1 আপনি যেগুলো তুলেছেন বলছি যে আমরা কিন্তু সেটা ভেবেছিলাম যে অনেক আসনেই নেক টু নেক ফাইট হবে, এবং সেইভাবে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার আপনার নির্দেশে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নেমে গেছে। আপনার দেখেন একটা যে আপনি এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে দলীয় কোন্দল সর্বনিম্ন ছিল। যেহেতু আমরা ধারণা করে নিয়েছিলাম যে একটা মানে নেক টু নেক ফাইট হবে, কিন্তু ওনারা যে মাঠেই নামলেন না, নেক টু নেক ফাইটটা হবে, ভোট দিতেই গেলেন না, মাঠে নামতেই পারেন না, মসজিদে গিয়ে শান্তিতে থাকতে পারেন না। এটা রাজনীতিক। তাহলে যদি বলেন তাহলে আওয়ামী লীগ এর চেয়ে আমি যদি এখন সেই ইতিহাস নিয়ে বসি, সেটা তাহলে পুরানো কাসুন্দিঘাটা হবে, যেটা নাকি সাধুত বলে পুরানো কাসুন্দিঘাটা কি হবে, এরকম এর চেয়ে অনেক বিপর্যয় অবস্থায় পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। 15ই আগস্টের পরে বাংলাদেশের কোনো আওয়ামী লীগ নেতা তার বাড়িঘর থেকে শুরু করে এই সুইস ব্যাংক পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে, তাদের কোনো দুর্নীতির মানে কড়ি পয়সা পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই খুঁজে পায়নি। যে তখন যে অত্যাচার নির্যাতন হয়েছে সেটা তো আমরা বর্ণনা করেছি, দেখেই তো জনগণ আজকে আমরা বোধহয় বুঝতে পেরেছি। আর একটা হলো যে আপনি বললেন যে পক্ষপাত দুষ্ট হয়ে, আসলে বিএনপির মানে যে রাজনীতিটা এটা আসলে প্রথম থেকেই পক্ষপাত দুষ্টই আমরা দেখছি। কারণ হলো কি যে মানে কমিটি যেগুলো হয় ভুতুরে কমিটি, আমরা যে এক্সপেক্ট করি যে আমরা যে কোনো জায়গায় রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদেরকে ভাবি, যারা মানে তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসছে, যখনই কমিটি হয় তাদের আর কোনো সেখানে পাত্তাও থাকে না। তাহলে সেই রাজনৈতিক প্রতিষ্ঠানটা কিভাবে মানে এই দেশের জনগণের জন্য কাজ করবে? আর বিএনপির কমিটির কথা বলছেন, ওখানে তো বিএনপির কমিটি নিয়েই তো অন্যান্য কমিটিগুলো এরকম জায়গা কিছু হয় কেন? অনেক লোকের, যেখানে আপনার সংবিধানে যেটা পোস্ট আছে হয়তো 101 জনের কমিটি করা হবে, সেখানে 500-র উপরে কমিটি করে। ওই যে মনোনয়ন বাণিজ্যের জন্য মানে যেরকম মনোনয়ন বাণিজ্য করে সেরকম কমিটি বাণিজ্য বিএনপি করে। তাহলে বাণিজ্য করে যখন নাকি কেউ কমিটিতে ঢুকবে, সে কি দলের এবং দেশের জাতির জন্য কোনো কাজ করবে? সাদত ভাই, এটা সম্ভব। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যেন কোনো বাণিজ্য না হয়, কারণ উপজেলা চেয়ারম্যানের মনোনীতরাই নির্বাচিত বলে গণ্য হবে। তো বাণিজ্যটা কি রকম হয় এটা তো অপেক্ষা করে। এটা আমাদের এখন আমি বলছি যে 2019 সালে আমাদের বাংলাদেশের মিডিয়া এত শক্তিশালী, বাণিজ্য হলে তারা ধরে ফেলবে। ভোটের আপনি যেটা বলছেন আগের দিন ভোট কেটে দিয়েছে, এই মিডিয়া অবশ্যই ধরে ফেলতো
এবং এই মিডিয়ার হ্যাঁ এই মিডিয়া দিতে এরকম কোনো প্রমাণ দেওয়া যায় নেওয়া যায়, কোনো মিডিয়া ধরবে না। নো নো নো, এটা আমি মানতে পারলাম কোনো না, মিডিয়া ধরবে না, মানতে পারলাম না। কারণ হলো কি, আপনি যদি যেটা এখানে এসে টক শোতে আপনি এই কথাগুলো বলতে পারতেছেন, তো মিডিয়ারও আওয়ামী বিরোধী অনেক নেতা কর্মী আছে যারা নাকি এই কথাগুলো বলে এই কথাগুলো বলে হ্যাঁ ওইটা তারা এই কথাগুলো বলে নিউইয়র্কে এখন হোটেলের মধ্যে পেঁয়াজ কাটতেছে, আচ্ছা শুনুন, উবার চালাচ্ছে। এখন বলি, আপনি এই যে বিজয় মিছিল করার কথা বলেন যে আওয়ামী লীগ একটা বিজয় মিছিল করতে পারলো না, শিলু ভাই ভুলে গেলে চলবে না। 2001 সালে বিএনপি বিজয় মিছিল করে আওয়ামী লীগ সহকারে এদেশের সংখ্যা লঘিষ্ঠ যেই দের উপর যে নির্যাতন হত্যা যেটা করেছিল, সেই দাগ কিন্তু আওয়ামী লীগের অনেক লোকের গায়ে থেকে মুছে যায়নি। হ্যাঁ, তাদের অত্যাচার নির্যাতন। তো এখন যদি একটা বিজয় মিছিল করা হয় তাহলে তারা কিন্তু সেটা প্রতিশোধ নিতে পারে। এই ভয়েই কঠোরভাবে 2008 সালে নির্বাচনে জিতেও আওয়ামী লীগ বিজয় মিছিল করে নাই এবং 2018 সালে জিতেও বিজয় মিছিল করে নাই। আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যদি এই দেশে আপনার সুষ্ঠু রাজনৈতিক ধারা ফিরে আসতে হলে আমাদেরকে যেই দল ক্ষমতায় যাবে তাদের হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে, যে দল বিরোধী দলে থাকবে তাদেরও হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে। হ্যাঁ, তাহলেই আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা সুন্দর হবে। আর যখন নাকি বিএনপি জামাতের প্রেসক্রিপশনে একটা দল চলবে, সেই দল গ্র্যাজুয়ালি বিলীন হয়ে যাবে, এটাই ন্যাচারাল। এবং আমি একটা কথা বলি, আপনি যেটা বললেন যে জামাতকে ছাড় দেওয়া উচিত, এখানেই তো প্রবলেমটা। সারা বিশ্বের, আপনি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যারা বাহিনী আছে, শিবসেনা এবং বিজেপি যদি রাজনীতি করতে পারে পৃথিবীর বুকে, আমি বলছি যে যুদ্ধ অপরাধী আর উগ্রতাবাদী দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আজকে ওই জার্মানির নাৎসি বাহিনীর যদি কারো আর্মি অফিসারের এই ড্রেস, এখন তাদের কঙ্কালও নাই, ওই হয়তো ড্রেসের মধ্যে নেম প্লেটটা আছে, ওই কঙ্কালটা আছে, ওই নেম প্লেট নিয়ে বিচার করে ওই কঙ্কালকে আপনার ফাঁসি কাস্টে ঝুলিয়ে আনন্দ উল্লাস করে। তো আপনি জামাতকে মাফ করে দেওয়ার কথা বলা মানেই আসলে এই জামাতের পক্ষে যে এই কাজ করা। তো এই জামাতের পক্ষে যতদিন আপনারা থাকবেন বা 20 দলীয় জোট যতদিন জামাত নিয়ে থাকবে ততদিন এই দেশে এই কি যেন আপনাদের জনগণ আপনাদের সমর্থন করে। আরেকটা যেটা বললেন জামাতকে কেন আমরা নিষিদ্ধ করে দেই না, এখন অ্যাকচুয়ালি বিএনপি চায় যে আমরা নির্বাহী আদেশে রাজনৈতিকভাবে জামাতকে বন্ধ করে দেই, তারপরে তারা ক্ষমতায় আসলে আবার নির্বাহী আদেশে জামাতকে আবার পুনঃস্থাপিত করবে, যেটা নাকি আপনার 75 পরবর্তী সময় দালাল আইন করে। এটা কোর্টে আছে, কোর্টে যখন বাংলাদেশ আওয়ামী লীগ নিবন্ধনের ইস্যুটা নিবন্ধন সহকারে সেই রায়টা আসার পরে তো আপনাদের আইন মন্ত্রণালয় থেকে সেটার ব্যবস্থা বলেছেন যে এখন আইন মন্ত্রণালয় কাজ করছে, কিন্তু একটা কোর্টের রায়টার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। আর একটা যেটা বলেছেন সাদত ভাই, যে যেটা উনি স্বীকারই করলেন 4-5 করে কেন নমিনেশন দিয়েছে, সেটা হলো বাণিজ্যের 4-5 জনের কাছে দিয়েছে, যে কার কাছ থেকে বেশি নেওয়া যাবে, এই বেশি যে যার কাছ থেকে পেয়েছে, দেখা গেছে আপনি যেটা সাদেক হোসেন খোকার ছেলের কথা বললেন, তার পরিবর্তে কাকে দিয়েছে হ্যাঁ কেউ চিনে না। আর আমার 18 আসনের একদম কি বলবো আর কি, যে এগুলোর ব্যাপার সেটা বাণিজ্য হয়নি। কোনটা না, ওই আবার আমি বলছি বাণিজ্য না, ওই ঐক্য ফ্রন্টের যে সিটগুলো ছেড়ে দিয়েছে সেখানে কোনো বাণিজ্য হয়নি, বাণিজ্য হয়েছে বিএনপির মনোনয়নে। যেখানে মনোনয়নের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন, উনি অত্যন্ত সজ্জন এবং অত্যন্ত সৎ একজন রাজনীতিবিদ। আমি একদম আমার সর্বস্ব চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে কোনো মনোনয়ন বাণিজ্য হয়নি। আচ্ছা, আমি যেটা বলি যে জামাতের পাশাপাশি ওনার ইঙ্গিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণিজ্য করেছেন সেদিকে না, ওনার আওয়ামী লীগ নিয়ে 2-4টা বলতে পারবো। উনি একটা বলুক বিএনপি যে অমুক ভদ্রলোক অমুক শিল্পপতিকে এত টাকার বিনিময়ে দিয়েছে, ঢাকা শহরে আপনার 17 আসনে একজন বড় শিল্পপতির ছেলে নমিশন চেয়েছে, তাকে তো দেয়নি, সেখানে পার্থক্য দিয়েছে, সুতরাং আসলে বাণিজ্য হয়নি। আর জামাতের যে রাজনীতি, এই যে আপনার বিজেপির রাজনীতিটা দেখুন, টোটাল তারা ইতিহাস পাল্টে ফেলছে।
এবং মহাত্মা গান্ধীর জায়গায় তারা সর্দার বল্লভভাই প্যাটেলকে তারা এখন আপনার মানে স্বপ্ন স্রষ্টা হিসাবে তারা প্রতিষ্ঠা করছে। কিন্তু তারা যদি করতে পারে, তারা যদি সেখানে গেরুয়া রঙের পোশাক পরে মুসলমানদেরকে আপনার নামাজের জায়গা পর্যন্ত দিতে রাজি নেই আপনার ইয়েতে লখনৌতে, তো সেখানে তাদেরটা সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে আমাদের সামনে। না আমি এখানে বিজেপি ক্ষমতায় এসে কিন্তু এই যে মোদি সাহেব মাথায় টুপি পরেছে সেটাও আপনাকে দেখতে হবে। আপনি যেটা বলছেন রাজনীতিক, এটা বেশি বলবো না। আমার নির্বাচনী এলাকায় 85টা কেন্দ্র, 84টা কেন্দ্রতে যে কোনো একটা কেন্দ্রতে আপনি ভোটের ব্যবস্থা করেন, আমি যে ভোট পেয়েছি এবং আমার প্রতিপক্ষ ভোট যে পেয়েছে, নিরপেক্ষ ভোটে যদি একই ভোট পায়, আমি আমার বংশ পরস্পর আপনার গোলামি করব। আপনি সেটা দরকার নাই, আমি মাঠে নামেন, এদেশের জনগণের জন্য গোলামি করেন, কারো আমাদের কোন দলের জন্য গোলামি করা দরকার নেই। 2800 ভোটের মধ্যে ধরেন না 2797 ভোট পেয়ে গেছে, মৃত ব্যক্তি, বিদেশি ব্যক্তি, সমস্ত ব্যক্তি ভোট পেয়েছে, আর আমি পেয়েছি 0 ভোট। আপনি আরেকবার ভোট করেন, সেটা যদি হয় সারা বাংলাদেশে আমরা ভোটটা মেনে নেব। মানে ভোটটাকে এরকম করা, আপনি যেখানে আপনার প্রমাণটা আনেন, আমি আমার কাছে আছে প্রত্যেকটা কেন্দ্রের প্রমাণ আছে। তাহলে কি হলো, কি প্রমাণটা আপনারা কাছে রিটার্নিং কর্মকর্তা সাক্ষী করবেন বলেছেন, প্রমাণটা আনেন। হ্যাঁ, প্রমাণটা আনেন। যদি আপনারা কোনো প্রমাণ দিতে পারেন যে এই কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, অবশ্যই নির্বাচন কমিশন একটা কেন্দ্রে 0 ভোট, আরেকটা কেন্দ্রে 2800 ভোট, এটা কিন্তু এটা আপনি আইনগতভাবে আপনি এটাকে ব্যাঠিক বলতে পারবেন না। আইনগতভাবে 2800 ভোট যিনি পেয়েছেন তিনি পেয়েছেন, যিনি 0 ভোট পেয়েছেন তিনি ভোট পান নাই, এটা বাস্তবতা। কিন্তু রাজনৈতিক বাস্তবতা কি বলে? রাজনৈতিক বাস্তবতা আপনি যদি গত 10টা নির্বাচনের সংখ্যা দিয়ে দেখেন, তাহলে এটা রাজনৈতিক বাস্তবতা হয় না। এখন আমি আনলাম নির্বাচনের আইন করলাম, আইন করে আমি আপনার মামলা করলাম, মামলাতে বললো যে না নির্বাচন সঠিক হয়েছে। আমি তো আর টকশোতে এই কথা বলতে পারবো না, আপনি বলবেন যে আপনি আদালত মানেন না। আমরা ওই ইতে যাবো না, ওই মানে মামলা যাব না। আমরা আল্লাহর কাছে বলবো এবং একটা কথা বলবো সবাইকে যারা কথা বলে, যেমন আমি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তির প্রিয় মানুষের মাথায় হাত রেখে বলতে পারবো যে আমার প্রতি অবিচার করা হয়েছে। আমার প্রতিপক্ষ যদি বলতে পারে, সেদিন থেকে রাজনীতি ছেড়ে দেবো না। রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য করি, নিজের মানে আপনার কি বলে মাথার ঘাম পায়ে ফেলা হালাল পয়সা দিয়ে রাজনীতি করতে গিয়ে যে জিনিসটা পেয়েছি, পদে পদে যেভাবে মৃত্যুর ঝুঁকি, মৃত্যুর ভয়, অসংখ্য নেতাকর্মী এখন পর্যন্ত জেলে, আপনার তাদের আত্মনাতে যে এটাকে অন্তত আমরা রাজনীতি হিসেবে মনে নিতে পারি না। এখন যেটা চাই সেটা হলো যে সরকার গঠিত হয়ে গেছে, আমরা চাই বা না চাই এই সরকার আপনার এটা কন্টিনিউ করবে কি কারণে? এখন গুলি করে মারার ব্যাপারে কোনো রকমের জবাবদিহিতা নাই। যে কোনো একজনকে গুলি করে মেরে যদি বলা হয় আমি ধর্ষণ মামলা আসামি, কেউ কোনো জবাব দেবে না, যে কারণে আমাদের কেউ সাক্ষী দেবে না। শুধু অফিসার ইনচার্জ টেলিফোন করে কত লোককে বলেছে এলাকা ছেড়ে দেন, অফিসার ইনচার্জ কত লোককে টেলিফোন করে বলেছে যদি গ্রামে আসেন আপনার হাড্ডি মাংস ভেঙে দেওয়া হবে। এই রাষ্ট্রশক্তিকে ভর করে রাষ্ট্রীয় ক্ষমতা থাকাটা এক সময় না এক সময় এটার জন্য হয়তো অনেক বেশি মূল্য আমাদের প্রত্যেককে দিতে হতে পারে। যে কারণে এখনও এটাকে রেকটিফাই করার সুযোগ আছে, এটাকে গণতান্ত্রিক আবহাওয়াটাকে আপনার গণতান্ত্রিকভাবে প্রবাহিত করে আমার মনে হয় এখন পর্যন্ত আমরা দেশ হিসাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। আমরা কি চাই? আমি মনে করি ভুলে যান আমি রাজনীতিবিদ, আমি একজন পেশাজীবী হিসেবে কি চাই? আমি চাই দেশের একটা সুশাসন কায়েম হোক, আমি চাই দেশের মধ্যে যে অনিয়মগুলো আছে এই অনিয়মগুলো হোক, আমি চাই দেশের যে রাষ্ট্রীয় অর্থটা সঠিকভাবে ব্যয় হোক, আমি চাই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেন সঠিকভাবে আসুক। আমি চাই এখন দুদক কী করছে, দুদক এত বড় 50,000 কোটি টাকা প্রচার হয়েছে, সেটা না ধরে উনি প্রাথমিক স্কুলে টিচার আসিকিরা এটা দেখতে যাচ্ছে, অর্থাৎ অন্যদিকে মানে মানুষের মনোযোগটা অন্যদিকে দিয়ে করতেছে। এইভাবে কিন্তু আলটিমেটলি আজম ভাই শেষ রক্ষাটা হবে না। তবে খুব মনের মধ্যে অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে করতে চাই যে রাজনীতিতে সামান্যতম আপনার পারস্পরিক যে শ্রদ্ধাবোধটা এবং সহনশীলতা এবং যে পারস্পরিক যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান, এগুলো সব দূর হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে যে এটা কী অবস্থায় যাবে, আমার মনে হয় এই ধরনের একটা অবস্থা চলতে থাকলে দেশটা আদৌ আপনার একটা সুন্দর একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। ধন্যবাদ। আমি বলছি ছোট করে রাজনৈতিক বাস্তবতা সেটা আপনি বলেছেন যে রাজনৈতিক বাস্তবতা, অ্যাকচুয়ালি রাজনীতিটা যদি আপনারা রাজনৈতিক ধারায় রাজনীতি করেন তাহলে কিন্তু সে কোনো সমস্যা নেই, কিন্তু রাজনীতিটা যখন সন্ত্রাস অথবা কনস্পিরেসির দিকে টার্ন ওভার করবেন যে আমরা কনস্পিরেসি করে ক্ষমতায় যাব, রাজনীতি করে না, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়। আপনারা সুষ্ঠু রাজনীতি করেন, আমরা কথা দিচ্ছি আপনারা দেখেন যে সুষ্ঠু রাজনীতি করার জন্য আমরা ওয়েলকাম জানাই, কিন্তু আমরা যদি সেটা না জানাই তাহলে জনগণ তো ডিসিশন নেবে। আর আপনি যেটা বলছেন প্রশাসনকে ব্যবহার করে, জনগণ যদি ভোট কেন্দ্রে যায় এবং ভোট দেয় তাহলে প্রশাসন কেন, আপনি যেই যন্ত্রই বসান জনগণের শক্তির কাছে কোনো কিছু না।
হ্যাঁ, এখন আপনাদের রাজনীতিটা যখন নাকি সুষ্ঠু এবং জনগণের জন্য কল্যাণকর হবে, তখন জনগণ আপনাদের পক্ষে গেলে পারে তখন কেউ কিছু করতে পারবে না। তো আপনারা জনগণকে বোঝান আমাদের ভুল ত্রুটি। আমরা যদি সংশোধন, আমাদের আসলে জননেত্রী শেখ হাসিনা 10 বছর যে দেশ পরিচালনা করেছেন এবং এই দেশটাকে তো একটা অংশে নিয়ে গেছে, আজকে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি। এবং আমাদের যেসব মেগা প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, যখন এই প্রজেক্টগুলো সহকারে, এবং এখন নেত্রী কিন্তু প্রথমেই প্রমাণ করে দিয়েছেন যে সুশাসন এদেশে প্রতিষ্ঠা তিনি করবেন, কারণ তিনি প্রথমেই ঘোষণা দিয়েছেন যে দুর্নীতিতে উনি জিরো টলারেন্স দেখাবেন। তাই সেই ক্ষেত্রটা কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এবং দেখেন আপনি, নেত্রী আমাদের একটা জেনারেশনকে মন্ত্রিত্বে বসিয়েছে, আর আমাদের সিনিয়র রাজনীতিবিদ যারা আছে তাদেরকে সংসদে রেখেছে। এবং আপনি দেখেন যে আমাদের যে বিজয় মিছিলটা সরাদিতে যে বিজয় অনুষ্ঠানটা হয়েছে, সেখানে সব মানে অভিজ্ঞ এবং বয়স্ক যারা রাজনীতিবিদরা আছে তাদের দিয়ে বক্তৃতা করেছেন এবং বলেছেন যে আমাদের দলটাকে গড়ে তুলতে হবে। আর তাহলেই আমাদের চিন্তা ধারণা, নেত্রীর চিন্তা ধারণা, তার মাননীয় প্রধানমন্ত্রীর মানে থিঙ্কিংটাই হলো জনগণের কল্যাণের জন্য দেশকে একটা সুশাসন এবং সুষ্ঠুভাবে পরিচালিত। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরোনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে। iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার সাদাত হোসেন সেলিম এবং ডক্টর মোহাম্মদ আজম খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা শুনবার জন্য। দর্শক, দুজন রাজনীতিক আলোচনা করছিলেন, তর্ক বিতর্ক করছিলেন। মূল কথা যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনটি থেকে আসলে শিক্ষা গ্রহণ করা, এই নির্বাচনের পুরো প্রক্রিয়াটা চুলচেরা বিশ্লেষণ করা, কি হলো, কি হতে পারতো, কেন হলো, সেটি উভয় পক্ষের জন্যই খুব জরুরি। তাদের ভবিষ্যতের রাজনীতির জন্যে, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এই চুলচেরা বিশ্লেষণ খুবই জরুরি। আরও একটি বিষয় আলোচনা এখানে করবার প্রয়োজনীয়তা বা দাবি রাখে, সেটি হচ্ছে যে সাইকোফ্যানদের বা চাটুকারদের দ্বারা অধিকাংশ সময় আমাদের রাজনৈতিক নেতৃত্ব পরিবেষ্টিত থাকেন এবং সেই চাটুকারদের কারণেই আসলে ব্যক্তি বিপর্যয়ে পড়েন, দল বিপদগ্রস্ত হয়, দেশও অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেটিও আমাদের রাজনীতি, উভয় পক্ষের রাজনীতিবিদদের জন্য এটি মনে রাখা দরকার। এবং ফ্র্যাঙ্কেনস্টাইন দানব তৈরি করেন চারপাশে কিছু কিছু, এবং আমাদের রাজনীতিবিদরা অনেক সময় ভুলে যান এই দানবরাই আসলে শেষ পর্যন্ত তাদের কাল হয়ে দাঁড়ায়। সুযোগ সুবিধা নানান দিতে 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 এমন দানব তৈরি করেন তারা, শেষ পর্যন্ত ওই দানবরা তাদেরকে খেয়ে ফেলে। অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে। কাজে আমরা আশা করব যে আমাদের রাজনীতিবিদরা, ক্ষমতায় যারা আছেন বিশেষ করে তারা এবং ক্ষমতা বাইরে যারা আছেন তারাও এরকম দানব তৈরিতে থেকে নিজেদেরকে বিরত রাখবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। জীবনের প্রয়োজনে জীবনের প্রয়োজনে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানে আনন্দ বিনোদন ভরে উঠুক সবার প্রাণে। জীবনের প্রয়োজনে বেস্টওয়ে গ্রুপ, জীবনের প্রয়োজনে। It's all about stainless style. Steel Tech.
এতক্ষণ আপনারা দেখলেন তৃতীয় মাত্রা। পরিবেশিত হলো ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, বেস্টওয়ে গ্রুপ, স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালের সৌজন্যে। সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে সংরক্ষিত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের রস সাগরকে। এ বিষয়ে ২৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী দক্ষিণ মহাসাগরের প্রায় ১৫,৭০,০০০ বর্গ কিলোমিটার এলাকা সংরক্ষিত থাকবে। এর মধ্যে ১১,২০,০০০ বর্গ কিলোমিটারে আগামী ৩৫ বছর বাণিজ্যিকভাবে কোনো সম্পদ আহরণ করা যাবে না। পরিবেশবিদরা বলছেন এ এলাকাটি হবে পৃথিবীর সবচেয়ে অবিকৃত সামুদ্রিক বাস্তুসংস্থান। সুখবর প্রতিদিন। বনের পাখি খাঁচায় রেখে লাভ কি? एक रसूखदार पुलिस अफसर आपके शहर में आता है और कोई भी रिसीव करने नहीं आया, क्यों? तुम बंगाली लोग झूठ बोलता है। तुम ये कौन सी जुबान बोलती हो? मातृभाषा, मायर भाषा। मायर भाषा कुछ नहीं होता, उर्दू सीखो, उर्दू बोलो। शहर में अभी तक जो कुछ भी होता आया है, अब ऐसा कुछ नहीं चलेगा। अब कोई बांग्ला नहीं बोलेगा, हर किसी को उर्दू बोलना पड़ेगा। मैं, आप, तुम, तू। আপনাকে পেয়ে বেশ ভালো হলো। আমাকে পেয়েছেন নাকি? সাহেব, তুমি মোর বাপ, ছেড়ে দাও। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে দেশ বিভাগ, সব ক্ষমতা তো পাকিস্তানিদের হাতে। বাঙালিরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে। তুমি কই যাও? ইন্ডিয়া, সবাই যেখানে যায়। যার যেখানে থাকা দরকার তার তো সেখানেই যাওয়া উচিত। ये परिंदा भी बंगला बोलता है? জি সাহেব। Nobody will speak Bangla, only they will speak Urdu. ৫৬ লোক যে ভাষায় কথা বলে, সেই বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করেছে। One doctor in Bangladesh created miracles, and how much does your device using a simple plastic bottle cost to make? Very simple difference and এত সব পরিকল্পনা বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশে এক তরুণ। The idea is you cut a circle. দিনের বেলা আমরা দেখেছি ১০০,০০০টা লাইট সারা দিন জ্বলতে থাকে। রানীর কাছ থেকে যেই স্বীকৃতিটা পেতে যাচ্ছি, এবং এটা হয়তো বা আমাকে পরবর্তীতে কাজগুলো এক্সপানশন করতে অনেক হেল্প করবে। ও যেভাবে এখন ইন্টারন্যাশনালি কাজ করছে, দেশকে রিপ্রেজেন্ট করছে, আমি চাই এই জিনিসটা আরো বৃহৎ আকারে কাজ করুক। আমাদের সন্তানদের সাফল্যে আমরা গৌরব অনুভব করি। এই তরুণদের হাতেই হেসে উঠবে আগামীর বাংলাদেশ। খেলতে পাঠিয়েছে বিকেলবেলা, এখন তুমি খেলতে যাও, ওখানে দেখি গাড়ির আড়ালে বসে বসে পড়ছে। ভাইয়া গোল্ড মেডেল পেয়েছে আর ভাইয়া অনেক বিখ্যাত হয়ে গেছে। জাওয়াদের কথা বলতে ভালোই লাগে, কারণ জাওয়াদ তো শুধু আমাদের প্রতিষ্ঠানের গর্ব নয়, ও পুরো বাংলাদেশেরই গর্ব। এই তরুণদের জীবন নিয়ে আমাদের নতুন অনুষ্ঠান আমাদের সন্তানেরা একটি নতুন অনুষ্ঠান নিয়ে আমি নাসিরউদ্দিন ইউসুফ আপনাদের সামনে আসছি। ইউসিবি নিবেদিত আমাদের সন্তানেরা দেখবেন প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা ২৫ শুধুমাত্র চ্যানেল আইতে। ফেয়ার অ্যান্ড লাভলি সিনে দুপুর। You are talking to your grandmother. বুঝছি তো, ব্রিটিশ কালে বিএ পাস করছো। যাদের মনের মাঝে সুখ নেই তারা সুখী হবে কেমন করে? সুখ আসলে মনের ব্যাপার। ফেয়ার অ্যান্ড লাভলি সিনে দুপুরের আয়োজনে